আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আমি আজকে সমরেশ বসুর একটি অসম্ভব সুন্দর গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম প্রাণ পিপাসা। শুনতে থাকুন। এক কৃষ্ণপক্ষের দুর্যোগময়ী রাতের কথা বলছি। দুর্যোগটা হঠাৎ মেঘ করে হাঁক ডাক দিয়ে বিদ্যুৎ চমকে মুষলধারে দু এক পশলা হয়ে যাওয়ার মতো নয়, একঘেয়ে রুগ্ন গলার কান্নার মতো। কয়েকদিন ধরে অবিরাম ঝরছে বৃষ্টি, তার সঙ্গে পূব হাওয়ার একটানা ঝড়। শহরতলির বড় সড়কটি ছাড়া আর সব কাঁচা গলিপথগুলো সুদীর্ঘ পাক ভরা নর্দমা হয়ে উঠেছে। দুর্গন্ধ আর আবর্জনায় ছাওয়া, অসংখ্য বাড়ির ভিড়, ঠাসা চাপাচাপি। পথ চলছিলাম রেল লাইনের ধারে মাঠের পথ দিয়ে, কিন্তু ভিজে ভিজে শরীরের উত্তাপটুকু আর বাঁচে না। হাওয়াটা মাঠের উপর দিয়ে সরাসরি এসে কাঁপিয়ে দিয়ে যাচ্ছিল শরীরটা। রীতিমতো দাঁতে দাঁতে ঠোকাঠুকি হচ্ছে। বেগতিক দেখে বায়ে মোড় নিয়ে শহরের মধ্যে ঢুকে পড়লাম। অন্তত হাওয়ার ঝাপটাটা কম লাগবে তো। একটা নিস্তব্ধ ঝিমিয়ে পড়া ভাব চটকল শহরটার, যেন কাজ এবং চাঞ্চল্য সবটুকু এই অবিরাম বৃষ্টি ভিজিয়ে ন্যাতা করে দিয়েছে। কুকুরগুলো অন্যদিন হলে বোধহয় তেড়ে এসে ঘেউ ঘেউ করত। আজ দায় সারা গোছের এক আধবার গড় করে গায়ের থেকে জল ঝাড়তে লাগলো। গেরস্থদের তো কোনো পাত্তাই নেই। কোনো জানলা দরজায় একটি আলোও চোখে পড়ে না। রাস্তার আলোগুলো যেন কানা জানোয়ারের মতো স্তিমিত এক চোখ দিয়ে তাকিয়ে আছে, কিন্তু অন্ধকার তাতে কমেনি একটুও। রাস্তাটা ঠিক ঠাউর করতে পারছি না, তবে উত্তর দিকেই চলেছি তা বুঝতে পারছি। একটা ধার ঘেঁষে চলেছি রাস্তার। নিচু রাস্তা, জল জমেছে। কোনো বারান্দায় যে উঠে রাতটা কাটিয়ে দেব তার কোনো উপায়ও নেই, কারণ বারান্দা বলতে যা বোঝায় এখানে সেরকম কিছু ঠিক চোখেও পড়ছে না। আর বস্তিগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে ভেতরে ঘরগুলোও বোধহয় শুকনো নেই। তাছাড়া অবস্থাটা তো নতুন নয়, জানা আছে। যেখানে সেখানে শুয়ে পড়লে তো কতজনে নানান কথা বলতে পারে। পুলিশের বেয়াদবি তো আছেই তার উপর। যেতে হবে নৈহাটি রেল কলোনির এক বন্ধুর কাছে। অন্তত কয়েকটা দিনের খোরাক, শুকনো কাপড় একখানি, আর এমন বিদঘুটে প্যাচপেচে ঠান্ডা রাতটার জন্য একটু আশ্রয় পাওয়া যাবে। কিন্তু এখন দেখছি আজ্ঞা ছেড়ে না বেরোনোই ভালো ছিল। তবে উপায় ছিল না। বিশেষ করে কয়েকদিন আগে আমাদের আড্ডার হাভাতে বন্ধুদের মধ্যে একজন যখন মরে গেল, তখন থেকেই একটু নিঃশ্বাস নেওয়ার জন্য বেরিয়ে পড়ব ভাবছিলাম। বন্ধুটির মরা হয়তো ভালোই হয়েছে, তাছাড়া আর কি হতে পারত আমি কিছুতেই বুঝতে পারি না। বাঁচার জন্য যা দরকার তার কিছুই তো ছিল না। তবু বুকটার মধ্যে যাক, ওটা কোনো কথা নেই। কিন্তু সে আমাকে একটা জিনিস দিয়ে গেছে, ছোট্ট জিনিস, অথচ মনে হয় পর্বত প্রমাণ। তার ভার আরও কষ্টকর। বোঝাটা হলো, আরে বাপরে, হাওয়াটা যেন শিরদাঁড়াটার ভিতরে নাড়া দিয়ে গেল। জলটাও বেড়ে গেল হঠাৎ। এতক্ষণ পরে মেঘের গড়গড়ানিও যাচ্ছে শোনা। এবার আর দাঁত নয়, রীতিমতো হাড়ে ঠোকাঠুকি লাগছে। গাছের মরা ডালের মতো ভিজে একেবারে ঢোল হয়ে গেছি। এসে পড়লাম একটা চৌরাস্তার মোড়ে, চটকলের মাল চালানের রেল সাইডিংয়ের পাশে। জায়গাটা একটু ফাঁকা। কাছাকাছি একটা মোষের ঘাটাল দেখে ঢুকবো কিনা ভাবতে ভাবতে আর একটু এগুতেই হঠাৎ একটা ডাক শুনতে পেলাম, এই যে এদিকে। না, অশরীরী কিছু বিশ্বাস না করলেও
ভয়ানক চমকে উঠলাম। আমাকে নাকি? জলের ধারা ভেদ করে গলার স্বরের মালিককে খুঁজতে লাগলাম। ডান দিকে একটা মিটমিটে আলোর রেশ চোখে পড়ল, আর আধ ভেজানো দরজায় একটা মূর্তি। হ্যাঁ, মেয়ে মানুষ। তাহলে আমাকে নয়। এগোচ্ছি। আবার, কই গো, এসোই না। দাঁড়িয়ে পড়লাম। জিজ্ঞেস করলাম, আমাকে? জবাব এলো, তাছাড়া কে আছে এ পথে? কথার রকমটা শুনে চমকে উঠলাম। ও, এতক্ষণে ঠাওর হলো পথটা খারাপ। ঠিক বেশ্যাপল্লী নয়, তবে এরকম তাই। মজুর বস্তিও আছে আশেপাশের ধার ঘেঁষে। আমি মনে মনে হাসলাম। খুব ভালো খদ্দেরকে ডেকেছে মেয়েটা, তাই ভেবেছে নাকি ও? কিন্তু সত্যি, এ সময়টা একটু যদি দাঁড়ানোও যেত ওর দরজাটায়। তবু আমাকে যেতে না দেখে মেয়েটা বলে উঠল, কিরে বাবা, লোকটা কানা নাকি? মনে মনে হেসে ভাবলাম, যাওয়াই যাক না, ব্যাপার দেখে নিজেই সরে পড়তে বলবে। আরে, কোনো রকমে বৃষ্টির বেগটা কমে আসা পর্যন্ত যদি মাথার উপরে একটু ঢাকনা পাওয়া যায়, মন্দ কি? এমনিতেও নৈহাটি দূরের কথা, মোষের ঘাটালের বেশি কিছুতেই এগোনো চলবে না। আপনি বাঁচলে বাপের নাম, প্রবাদে যারা বিশ্বাস করে না তারা এরকম অবস্থায় কখনো পড়েনি। উঠে এলাম মেয়েটার দরজায়। একটা গতানুগতিক সংকোচ যে না ছিল তা নয়। বললাম, কেন ডাকছ? কোন দেশে মিশে রে বাবা? হাসির সঙ্গে বিরক্তি মিশিয়ে বলল সে, ভেতরে এসো না। আমি ভিতরে ঢুকতেই সে দরজাটা বন্ধ করে দিল। বৃষ্টির শব্দটা চাপা পড়ে গেল একটু। হাওয়াটা আসবার কোনো উপায় ছিল না। কিন্তু দেখলাম এ ঘরের মেঝেও টালির ফাঁক দিয়ে জল পড়ে ভিজে গেছে। তক্তপোষের বিছানাটা ভেজেনি। ঘরের মধ্যে আছে দু চারটে সামান্য জিনিস, থালা, গেলাস, কলসি। কোথাও মরতে যাওয়া হচ্ছে দুর্যোগ মাথায় করে? এমনভাবে বলল যে যেন আমি তার কতকালের কত পরিচিত। বললাম, অনেক দূর। কিন্তু বুঝেছি। মুখ টিপে হাসল সে। ঘরটা তুমি একেবারে কাদা করে দিলে, এগুলো ছেড়ে ফেলো জলদি। ঠান্ডায় আর আচমকা ফ্যাসাদে রীতিমতো জমে যাওয়ার জোগাড় হলো আমার। বললাম, কিন্তু এদিকে। সে বলে উঠল, কি যে ছাই পড়তে দিই, ভেজা জামাটা খুলে ফেলো না। ফেলতে পারলে তো ভালোই হয়, কিন্তু গলায় একটু জোর টেনে বলেই ফেললাম, মিছে ডেকেছ, এদিকে পকেট কানা। এবার মেয়েটা থমকে গেল। যা ভেবেছি তাই। হা করে আমার মুখের দিকে তাকিয়ে রইল সে খানিকক্ষণ, যেন বিশ্বাস করতে পারছে না। জিজ্ঞেস করল, কিছু নেই? তার সমস্ত আশা যেন ফুকারে নিভে গেছে, এমন মুখের ভাবখানা। বললাম, তাহলে আর দুর্যোগ মাথায় করে পথে পথে ফিরি। মেয়েটা অসহায়ের মতো চুপ করে রইল। এ তো আমি আগেই জানতাম, কিন্তু মেয়েটা এখানে ব্যবসা করতে বসেছে না ভিক্ষে করতে বসেছে? আমি দরজাটা খুলতে গেলাম। পেছন থেকে জিজ্ঞেস করল, কোথায় যাবে এখন? বললাম, ওই মোষের ঘাটালটাই। দরজাটা খুলে ফেললাম। ইস, হাওয়াটা যেন আমাকে হা করে খেতে এলো। পা বাড়িয়ে দিলাম বাইরে। মেয়েটা হঠাৎ ডাকলো পেছন থেকে, কই হে, শোনো। রাত্রিটা থেকেই যাও, ডেকেছি যখন। একটা নিঃশ্বাস ফেলে বলল, কপালটাই খারাপ আমার। বললাম, কেন? কপালটা ভালোই থাকুক তোমার, আমি খাটালেই যাই। যা তোমার ইচ্ছে। হতাশভাবে বসে পড়ল সে তক্তপোষে। আজ তো আর কোনো আশাই নেই। ভাবলাম, মন্দ কি? এই দুর্যোগে এমন আশ্রয়টা যখন পাওয়াই যাচ্ছে, কেন আর ছাড়ি? কিন্তু মেয়ে মানুষের সঙ্গে রাত কাটানোটা ভারী বিশ্রী মনে হলো, কেননা এটা একেবারে নতুন আমার কাছে। অবশ্য মেয়ে মানুষ সম্পর্কে আমার আগ্রহ এবং কৌতূহল তোমাদের আর 10 জনের চেয়ে হয়তো একটু বেশিই আছে। তা বলে এখানে ছি ছি, সে আমি পারবো না। তবে ওর সঙ্গে না শুয়েও রাতটা কাটিয়ে দেওয়া যায়। ভেতরে ঢুকে দরজাটা আবার বন্ধ করে দিলাম। লম্বা ছেয়ালো গড়ন মেয়েটার, মাজা মাজা রং, গাল দুটো বসা, বড় বড় চোখ দুটো অবিকল কচি ঘাস সন্ধানী গরুর চোখের মতো।
ওই চোখে মুখে আবার রং কাজল মাখা হয়েছে, মোটা ঠোঁট দুটোর উপরে নাকের ডগাটা যেন আকাশমুখো। খুঁজে খুঁজে সে আমাকে একটা পুরনো সায়া দিল পরতে, বলল এইটা ছাড়া কিছু নেই। সায়া? হাসি পেল আমার। যাক, কেউ তো দেখতে আসছে না। কিন্তু ধক করে উঠল আমার বুকটার মধ্যে। তাড়াতাড়ি পকেটে চাপ দিলাম আমি। মরবার সময় আমার বন্ধু যে ছোট্ট জিনিসটা পর্বতের বোঝার মতো চাপিয়ে দিয়ে গেছে, সেটা দেখে নিলাম। জিনিস নয়, একটা রক্তের ডেলা। হ্যাঁ, রক্তের ডেলাই। ভীষণ সংশয় হলো আমার মনে। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালাম। সে তখন পেছন ফিরে জামার ভিতরে বডিস খুলছে। বললাম, কিছু কিন্তু নেই আমার কাছে। হ্যাঁ। কবার শোনাবে বাপু আর ওই কথাটা? সে হতাশভাবে বলল। হ্যাঁ বাবা, বললাম, বলে রাখা ভালো। তবে আমার কোনো ইচ্ছে নেই কিছু, খালি মুসাফিরের মতো রাতটা কাটিয়ে দেওয়া। মেয়েটা ওর গরুর মতো চোখ তুলে এক দৃষ্টি দেখলো আমাকে। বলল, কে তোমাকে মাথার দিব্যি দিচ্ছে? তা বটে, আমি সায়াটা পরে নিলাম। কিন্তু খালি গায়ে কাঁপুনিটা বেড়ে উঠল। বাইরে জল আর হাওয়ার শব্দ দরজাতে বেশ খানিকটা আলোড়ন তুলে দিয়ে যাচ্ছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুখে কাপড় চাপা দিয়ে এক প্রস্ত হেসে নিয়ে একটা পুরনো শাড়ি দিল ছুঁড়ে। নাও, গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ো বলে আমার জামা কাপড় দড়িতে ছড়িয়ে দিল। বলল, একটু আসিয়ে যাবেক্ষণ। আরাম জিনিসটা বড় মারাত্মক, বিশেষ এরকম একটা দুরবস্থার মধ্যে। আমি প্রায় ভুলেই গেলাম যে আমি একটা বাজারের মেয়ে মানুষের ঘরে আছি। বললাম, পেটটা একেবারে ফাঁকা দুদিন ধরে, তাই এত কাবু করে ফেলছে জলে। সে কোনো জবাব দিল না, হাঁটুতে মাথা গুজিয়ে বসে রইল। বললাম, তাহলে শোয়া যাক। সে মুখ তুলল। মুখটা যন্ত্রণা কাতর, আর সুস্পষ্ট বুকের হাড়গুলো নিঃশ্বাসে উঠানামা করছে। বলল, খাবে? ভাত চচ্চড়ি আছে। ভাত চচ্চড়ি? সত্যি, এটা একেবারে আশাতীত। ভাতের গন্ধে যার অর্ধেক পেট ভরে, তার সামনে ভাত। জিভটাতে জল কাটতে লাগলো, আর পেটটা যেন আলাদা একটা জিভ। ভাত কথাটা শুনেই ভেতরটা নড়ে চড়ে উঠল। কিন্তু সে ততক্ষণ টিনের থালায় ভাত বাড়তে শুরু করেছে। দেখে আমার মনের সংশয়টা আবার বেড়ে উঠল। আমি দড়ির উপর থেকে জামাটা তুলে নিলাম তাড়াতাড়ি। গতিক তো ভালো মনে হচ্ছে না। সন্ত্রস্ত হয়ে বললাম, ভাতের পয়সা টয়সা কিন্তু নেই আমার কাছে। গরুর মতো চোখ দুটোতে এবার বিরক্তি দেখা গেল। বলল, মোষের ঘাটালেই তোমার জায়গা দেখছি। কবার শোনাবে কথাটা? সুখের চেয়ে স্বস্তি ভালো। হতভাগা মরবার সময় এমন জিনিসই দিয়ে গেল, এখন সেই বোঝা নিয়ে আমার চলাই দায়। রাখাও বিষ, ছাড়াও বিষ। বাইরে পড়ে থাকলে এ বোঝাটার কথা হয়তো মনেই থাকতো না। সে আবার বলল, মানুষের সঙ্গে বাস করনি তুমি কখনো? শোনো কথা। তাও আবার জিজ্ঞেস করছে কারখানা বাজারের মেয়ে মানুষ। বললাম, করেছি, তবে তোমাদের মতো মানুষের সঙ্গে নয়। সে নিশ্চুপে তাকিয়ে রইল আমার দিকে খানিকক্ষণ। তারপরে বলল, রয়েছ যখন খেয়ে নাও, নইলে নষ্ট হবে। ভেবে দেখলাম, তাতে আর আপত্তি কী? বিনা পয়সায় ভাত, আর দেখছেই বাকে। জামাটি হাতে গুটিয়ে নিয়ে গপ গপ করে ভাত খেয়ে নিলাম। তারপর এক ঘুঁটি জল। এরকম বাড়া ভাত খেয়ে ব্যাপারটা আমার কাছে চূড়ান্ত বাবুগিরি বলে মনে হলো। আর সেই জন্যই সংশয়টা বাধা রইল মনের আষ্টে পৃষ্ঠে। তারপর শোয়া, সে এক ফ্যাসাদ। আমি শুয়ে পড়ে জিজ্ঞেস করলাম, তুমি শোবে কোথায়? সে নিরুত্তরে আমার দিকে তাকিয়ে খসা ঘোমটাটা টেনে দিল। তাহলে তুমি শোও, আমি বসে রাতটা কাটিয়ে দিই। আমি বললাম। সে 5 তলার দিকে বসে বলল, তুমি শোও, আমি তো রোজই শুই, একটা রাত তো রেখেছি যখন। বলতে বলতে আমার হাতের মুঠির মধ্যে জামাটা দেখে সে দড়ির দিকে দেখল, তারপর আমার দিকে। আমিও তাকিয়েছিলাম। বলল, জামাটা ভেজা যে। হোক, তাতে তোমার কি? চুপ করে গেল সে। শরীরটা আরাম পেতে আমার মনে হলো শীতনো তন্ত্রীগুলো স্বাভাবিক সতেজ ও গরম হয়ে উঠেছে। বাইরের যে জল হাওয়া আমাকে এতক্ষণ মেরে ফেলতে চেয়েছিল, তারই চাপা শব্দ যেন আমার কাছে ঘুম পাড়ানি গানের মতো মিষ্টি মনে হলো।
চোখের পাতা ভারী হয়ে এলো বেশ। ওর দিকে তাকিয়ে দেখলাম তেমনি বসে আছে। চোখের দৃষ্টিটা ঠিক কোন দিকে বোঝা যাচ্ছে না। অত্যন্ত ক্লান্ত আর একটা চাপা যন্ত্রণার আভাস তার চোখে। কি জানি, এদের নাকি আবার ঢঙ্গের অভাব হয় না, হয়তো ঘুমিয়ে পড়বো তখন। না, হতভাগার এই জিনিসটার একটা ব্যবস্থা আমি কালকেই করে ফেলবো। কি দরকার ছিল মরবার সময় আমাকে এটা দিয়ে যাওয়ার? একটা রক্তের ডেলাই তো, ঘামের গন্ধে ভরা ছোট্ট ন্যাকড়ার পুটলিটা। একটা রাক্ষুসে খিদে খিদে গন্ধও আছে। ছোড়া মরতে মরতে মুখের কষ বওয়া রক্ত চেটে দিয়ে বলল, এটা তুই রাখ। এমনভাবে বলেছিল কথাটা যে আজও মনে করলে বুকটার মধ্যে যাক সে কথা। মেয়েটা তখনও ওইভাবে বসে আছে দেখে হঠাৎ বলে ফেললাম, তুমিও শুয়ে পড়ো, খানিকটা তফাৎ রেখে। সে আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল, বলল, সৃষ্টি ছাড়া মানুষ বাবা। তারপর শুয়ে পড়ল। আমার শরীরটা তখন আরামে রীতিমতো ঢিলে হয়ে এসেছে। আর মেয়ে মানুষগুলো গাজে এত গরম তা মেয়েটার কাছ থেকে বেশ খানিকটা তফাতে থেকেও আমি বুঝতে পারলাম। কি অদ্ভুত রাত আর বিচিত্র পরিবেশ! লোকে দেখলে কি বলতো, ছি ছি। কিন্তু এতখানি আরাম দুস্থ ক্লান্ত শরীরে এতখানি সুখবোধ আর কখনো পেয়েছি কিনা মনে নেই। ঘুমে ঢুলে আসছে চোখ, কিন্তু না, তা হবে না। সেই বন্ধুটির কথা বলছি, হতচ্ছাড়া মরবার সময় বলে গেল, পুটলিটা দিয়ে আমার রক্ত। বললাম, রক্ত কিসের? চোখের জল আর কষের রক্ত মুছে বলল, আমার বুকের। না, খেয়ে খেয়ে রোজ। বলতে বলতে রক্ত শূন্য অস্থির আঙ্গুলগুলো দিয়ে হাতাতে লাগলো পুটলিটা। আমি রাগ সামলাতে পারলাম না। বললাম, বাঞ্চোত, কিসের জন্য রে? বলল, ঘর বাঁধার আশায়। এমনভাবে বলেছিল কথাটা যে ফের গালাগালি দিতে গিয়ে আমার গলাটার মধ্যে যাক সে কথা। মেয়েটা একটা যন্ত্রণা কাতর শব্দ করে উঠল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে তাকালো, চোখ দুটো যেন যন্ত্রণায় লাল আর কান্নার আভাস তাতে। বলল, কিচ্ছু না। তার গরম নিঃশ্বাসে এত আরাম লাগলো আমার গায়ে, ঠান্ডা জমে যাওয়া গায়ে যেন কেউ তাপ বুলিয়ে দিচ্ছে। মনে হলো হঠাৎ, খুব খারাপ নয় দেখতে, ঠোঁট আর নাকটা যা একটু খারাপ, বোজা চোখের পাতা, বুকে জড়ানো হাত দুটো আর তার নমিত বুক বিচিত্র মায়ার সৃষ্টি করলো। সে জিজ্ঞেস করলো আমাকে, ঘুম আসছে না তোমার? আমি ঘুমোবো না বললাম। মনে মনে ভাবলাম, তাহলে তোমার বড় সুবিধে হয় না? সেটি হচ্ছে না বাবা। কথা বললেই তো সংশয়টা বাড়ে আমার মনে, তার চেয়ে চুপ করে থাকুক না। বাইরের তাণ্ডব তখনও পুরো দমেই চলেছে। টালি চোয়ানো জলের ফোঁটার শব্দ আসছে মেঝে থেকে, সঙ্গে ছুঁচোর কীর্তন। সে আবার কোকিয়ে উঠল। কি হয়েছে? একটু চুপ করে থেকে সে বলল, রোগ। রোগ? কিসের রোগ? সে নীরব। বলো না বাপু। তবুও নীরব। আমি হঠাৎ খেকিয়ে উঠলাম। বলো না কেন রোগটা? যক্ষা, কলেরা টলেরা হলে তাড়াতাড়ি কেটে পড়ি, রোগের সঙ্গে পীড়িত নেই বাবা। সেও হঠাৎ মুখ ঝামটা দিয়ে উঠল। কার সঙ্গে আছে তোমার পীড়িত শুনি? তা বটে, পীড়িতের কথাই তো ওঠে না এখানে। বললাম, তা বলোই না কেন রোগটা? যা হয় এ লাইনে থাকলে। সে বললে, লাইনে থাকলে সর্বনাশ। ভীষণ সিটিয়ে গেলাম। ভয়ে ও ঘৃণায় জিজ্ঞেস করলাম, এর উপরও সন্ধ্যারাত্রি? নিশ্চয়, 5 জন। সে বলল, ইস, কি সাংঘাতিক। বললাম, চিকিৎসা করাও না কেন? পয়সা পাবো কোথায়? কেন, নিজের রোজগার? সে তো মনিবের পয়সা। মনিব? এটা কি চাকরি নাকি? নয়তো, মনিবের ব্যবসা, ঘর দোর জায়গা জিনিস, আমরা আসি খাটতে। ভয়ানক দমে গেলাম কথাগুলো শুনে। এরা বেশ মজাই থাকে না তাহলে, এও চাকরি? বললাম, মনিব শালাই বা কেমন, চিকিৎসা করাই না? যখন মর্জি হয়। কলের মানুষ রাত দিন কত মরছে, কলের মালিকেরা তাদের চিকিৎসা করায়? ঠিক তার বেদনার্ত শান্ত চোখের দৃষ্টি এবার আমাকে সত্যই দিশাহারা করে তুলল। যুদ্ধক্ষেত্রে সৈনিক প্রাণ দেয়, কিন্তু জীবনের এ কি প্রতিরোধ লড়াই!
বললাম তাহলে? সে বলল, তাহলে আর কি, মনিবের চোখে ধুলো দিয়ে যেটা রোজগার হয় তাতে চিকিৎসা করাই। বাঁচতে হাসতে গিয়ে মুখটা বিকৃত হয়ে গেল আমার। সকলেই বাঁচতে চায়, সে বলল যন্ত্রণায় ঠোঁট টিপে। ঠিকই, ডাঙ্গায় বাঘ আছে জেনেও মানুষে ডাঙ্গাতেই তার বাস ও জনপদ গড়ে তুলেছে। বন্যা ঝড় ক্ষুধা কি নেই তবু? আর সেই হতচ্ছাড়া চেয়েছিল ঘর বাঁধতে। তবু পুটলির প্রতিটি পয়সা রক্তের ফোঁটা, রক্তের ডেলা একটা এই পুটলিটা। সে বলল ঘুমোবে না? না, ঘুম নেই চোখে। ওর নিঃশ্বাস লাগছে, যন্ত্রণার গরম নিঃশ্বাস। মিঠে তাপ তেপে তেপে গনগনে আগুনের মতো মনে হলো। শক্ত করে পুটলি শুদ্ধ জামাটা চেপে ধরে উঠে পড়লাম। বাইরে ঝড় জলের দুর্যোগ তেমনি। রাত প্রায় কাবার, নিজের জামা কাপড় পরে নিলাম। সে উঠল, হাসতে চাইল। চললে? পকেটে হাত দিয়ে শক্ত করে পুটলিটা চেপে ধরে বললাম, হ্যাঁ। হতভাগা মুখের কষ বওয়া রক্ত চেটে নিয়ে বলেছিল, মরতে মরতে এটা তুই রাখ। কেন কেন? মেয়েটা বলল যন্ত্রণার চাপা গলায়, আবার এসো। মেয়েটার কি চোখ, সমস্ত মুখটি লাঞ্ছনার দাগে ভরা, আকাশমুখ নাক, মোটা ঠোঁট, কিন্তু এমন মুখ তো আর কখনো দেখিনি। ভীষণ বেগে ওর দিকে ফিরে পুটলিটা ওর হাতে তুলে দিলাম। ওর নিঃশ্বাস লাগলো আমার গায়ে। মুহূর্তে চোখ নামিয়ে একটা অশান্ত ক্রোধে দাঁতে দাঁত ঘষে বেরিয়ে এলাম পথের উপরে। সে কি একটা বলল পেছন থেকে, হাওয়ায় ভেসে গেল সে কথা। বললাম, পিছু ডেকো না। বোঝামুক্ত আমি উত্তর দিকে এগিয়ে চললাম, বানপ্রস্থে নয়, বন্ধুর বাড়িতে। পূবে হাওয়া ঠেলে দিতে চাইল পশ্চিমে গঙ্গার ঘাটের দিকে, পারল না। তো গল্প প্রাণ পিপাসা, কলমে সমরেশ বসু, কণ্ঠে আমি রোজি।